গুপ্তিপাড়া। এই গুপ্তিপাড়াতেই হাজার হাজার বছরের ইতিহাস লুকিয়ে রয়েছে। এই গুপ্তিপাড়াতেই দেখার মতন রয়েছে নানান দর্শনীয় স্থান, যা আপনারা একদিনেই দেখে সেরে ফেলতে পারেন। আপনি কি জানেন, বাংলায় প্রথম বারোয়ারি দুর্গোৎসবের সূচনা এই গুপ্তিপাড়াতেই প্রথম হয়েছিল। 12 জন বন্ধুবান্ধব মিলে চাঁদা তুলে এই দুর্গোৎসব শুরু করেছিল। এছাড়াও গুপ্তিপাড়ার রথ ভারতবর্ষের চতুর্থ প্রাচীনতম রথযাত্রা। আর এই বিশ্ববিখ্যাত রথযাত্রা 1430 সালে স্বামী মধুসূদনানন্দ শুরু করেছিলেন। উল্টো রথের দিন প্রত্যেক বছর জগন্নাথ দেবের মাসির বাড়িতে ভান্ডালটুট নামক একটি উৎসব হয়, যা এই গুপ্তিপাড়ার ঐতিহ্যকে আরও বাড়িয়ে তুলেছে। চলুন তাহলে আপনাদের সকলকে আরও একবার রথযাত্রার আগে ঘুরিয়ে নিয়ে আসি গুপ্তিপাড়ার বিশ্ববিখ্যাত রথ এবং জগন্নাথ দেবের মন্দির থেকে। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ফ্রেশ ভিডিওতে। এর আগের পর্বে আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম বাংলার দ্বিতীয় বৃহত্তম জগন্নাথ মন্দির সম্পর্কে, অর্থাৎ মাহেশের জগন্নাথ মন্দির সম্পর্কে। আর আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব ভারতবর্ষের চতুর্থ প্রাচীন রথযাত্রা সম্পর্কে, এবং তার সাথে রয়েছে খুব সুন্দর একটি জগন্নাথ মন্দির। আর শুধু জগন্নাথ মন্দির নয়, এর সাথে আরও নানান দেবদেবীর মন্দির রয়েছে। সবই আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। তার জন্য আমাকে পৌঁছাতে হবে গুপ্তিপাড়া স্টেশনে। আমি শিয়ালদাহ কাটোয়া লোকাল ধরে চলে যাব গুপ্তিপাড়া স্টেশনে। আর বিধাননগর থেকে গুপ্তিপাড়ার দূরত্ব হচ্ছে 78 কিলোমিটার। এই গুপ্তিপাড়ার রথযাত্রা প্রায় 300 বছর প্রাচীন এবং ভারতবর্ষের চতুর্থতম প্রাচীন রথযাত্রার মধ্যে একটি। চলুন তাহলে বিধাননগর স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে এগোনো যাক। তার কারণ শিয়ালদাহ কাটোয়া লোকাল বেশিরভাগই 2 নম্বর প্ল্যাটফর্মেই দিয়ে থাকে। আর আমার ঠোঁটের কোনায় বেরিয়েছে জটসা, তার জন্য কথা বলতে ভীষণ অসুবিধা লাগছে আর কি। চলুন যাওয়া যাক তাহলে। ক্রস করলো 13187 শিয়ালদাহ থেকে রামপুরহাট মা তারা এক্সপ্রেস। এই ট্রেনে করেই যাওয়ার কথা ছিল আমার ব্যান্ডেল পর্যন্ত, এবং তারপরে 9টার সময় রয়েছে হাওড়া কাটোয়া লোকাল, সেই ট্রেন ধরে যাওয়ার কথা ছিল গুপ্তিপাড়া পর্যন্ত। তো যাই হোক, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, সেই জন্য মা তারা এক্সপ্রেস আমি ধরতে পারিনি। তো 8টা 12তে বিধাননগর থেকে যে শিয়ালদাহ কাটোয়া লোকাল রয়েছে সেই ট্রেন ধরেই আমি গুপ্তিপাড়া পর্যন্ত যাব। তো ট্রেন সোজা বেরিয়ে গেল কাটোয়া জাংশনের উদ্দেশ্যে। আর ঘড়িতে সময় এখন বলছে সকাল 10টা বেজে 22 মিনিট।
তো বিধাননগর স্টেশন থেকে 78 কিলোমিটারের যাত্রা শেষ করে নির্ধারিত সময় থেকে 9 মিনিট লেট করে এসে পৌঁছে গেছি গুপ্তিপাড়া স্টেশনে। এখন দাঁড়িয়ে রয়েছি 3 নম্বর প্ল্যাটফর্মে গুপ্তিপাড়া স্টেশনের। এবার আমি 1 নম্বর প্ল্যাটফর্ম হয়ে বাইরের দিকে বেরিয়ে যাব এবং সেখান থেকেই টোটো অটো কী পাই দেখি এবং তার ভাড়া কী পড়ছে সব এক এক করে আপনাদের সামনে তুলে ধরছি। ভালো করে ভিডিওটা দেখতে থাকুন। আর চ্যানেলে যারা নতুন বন্ধু রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু আমাকে সাপোর্ট করবেন। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। এই রয়েছে 3 নম্বর প্ল্যাটফর্ম, এই রয়েছে 2 নম্বর এবং ওপাশে রয়েছে 1 নম্বর। এই যে ওভারব্রিজ দেখতে পাচ্ছেন, ওভারব্রিজ দিয়ে এবার আমি বাইরের দিকে বেরিয়ে যাব। চলুন তাহলে যাওয়া যাক। আর সামনে কাকু বসে রয়েছে, কাকুর থেকে দুটো মিষ্টি ট্রাই করলাম। মিষ্টি তো সেরকম একটা খাই না, আমি খাই না বলতে গেলে। খুব ভালো ছিল মিষ্টিটা। কাকু দারুণ মিষ্টি, দারুণ, এত সুন্দর লাগলো। আমাকে এখন ভিডিও করতে যেতে হবে, নাহলে বাড়ির জন্য নিয়ে যেতাম আমি। দারুণ হয়েছে, খুব সুন্দর। কি নাম কাকু তোমার? বেনিমাধব ঘোষ। বাহ, দারুণ মিষ্টি। এই কাকুকে দেখতে পেলেন কখনো যদি এই গুপ্তিপাড়া বা এই ব্যান্ডেল লাইনে তো যদি যাতায়াত করেন, আপনারা যারা যাতায়াত করেন আর কি, অবশ্যই কিন্তু এই কাকুর কাছ থেকে মিষ্টি ট্রাই করতে পারেন। বেনিমাধব কাকুর নাম, দারুণ মিষ্টি। চলুন এবার ওভারব্রিজে ওঠা যাক। ওই রয়েছে 1 নম্বর প্ল্যাটফর্ম। এই রয়েছে গুপ্তিপাড়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। বাইরের দিকে বেরাবেন আপনারা, বেরিয়ে সামনে আমি টোটো দেখতে পাচ্ছি, এই টোটো ধরে যেতে পারেন। গুপ্তিপাড়া স্টেশন থেকে টোটো করে মাত্র 30 টাকার বিনিময়ে আমি চলে এসেছি জগন্নাথ দেবের মন্দিরের সামনে অথবা বৃন্দাবন চন্দ্র মঠের সামনে। আপনারা গুপ্তিপাড়া স্টেশনের বাইরে চলে আসবেন, তারপরে দেখতে পারবেন যে টোটো দাঁড়িয়ে রয়েছে। যদি আপনারা একজন হন সেক্ষেত্রে ভাড়া কিন্তু 30 টাকা অথবা 40 টাকাও পড়তে পারে। আর যদি আপনারা 3 জন 4 জন অথবা 5 জন হয়ে যান সেক্ষেত্রে ভাড়া পড়বে 20 টাকা করে। টোটোতে যখন উঠবেন ড্রাইভারকে বলবেন আপনারা জগন্নাথ দেবের মন্দির অথবা বৃন্দাবন চন্দ্র মঠের সামনে যেতে চান, একদম মঠের বাইরেই দাঁড় করিয়ে দেবে আপনাদেরকে। আর আমার সামনে রয়েছে, আপনাদেরকে দেখিয়ে দিই, এই দেখুন। আর এই যে আমার পিছনে রথ দেখতে পাচ্ছেন, এই রথটি হচ্ছে ভারতবর্ষের 4র্থতম প্রাচীনতম রথ। তাহলে চলুন সবার আগে রথটা আপনাদেরকে দেখিয়ে দিই এবং কিছু ইতিহাস আপনাদের সামনে তুলে ধরি। তারপরে এই বৃন্দাবন চন্দ্র মন্দিরের সামনে যাব এবং তারপরে যাব মাসির বাড়িতে। সব এক এক করে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। তো এই রাস্তা দিয়ে আমি আসলাম, টোটো আমাকে ঠিক এই জায়গাটায় দাঁড় করিয়ে দিয়েছে। আর দেখতে পাচ্ছেন রাস্তাঘাট কতটা সুন্দর, চারিপাশে গাছ গাছলায় ভরপুর। আর এই রয়েছে বৃন্দাবন চন্দ্র মন্দির অথবা জগন্নাথ দেবের মন্দির। আর এই দিকটা যদি আমি আপনাদেরকে দেখাই, এই রয়েছে সেই বিশ্ববিখ্যাত গুপ্তিপাড়ার রথ। বৃন্দাবন চন্দ্র মন্দিরের পাশেই দেখতে পারবেন এই যে মঞ্চটা আপনারা দেখতে পাচ্ছেন, এই উপরটাতেই কিন্তু জগন্নাথ দেব, বলভদ্র এবং দেবী সুভদ্রাকে রাখা হয়। এখানেই স্নানযাত্রা সম্পন্ন করা হয় প্রত্যেক বছর। এবছরও স্নানযাত্রা কিন্তু এখানেই সম্পন্ন করা হয়েছে। এই রয়েছে রথ। আর সারা বছর এই যে টিনগুলো দেখতে পাচ্ছেন, টিনগুলো রাখা রয়েছে, এই টিন দিয়েই সারা বছর এই রথটা ঢাকা থাকে। যেহেতু 16 তারিখ রয়েছে রথযাত্রা, সেই জন্য এই টিনগুলো সরিয়ে দেওয়া হয়েছে। আর রথ এখন সাজানোর কাজকর্ম চলছে, আলপনার কাজ চলছে, রং করা হচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। কত সুন্দর দেখতে লাগছে। যখন পুরোপুরি রথটা তৈরি হয়ে যাবে, ফুল মালা দিয়ে সেজে উঠবে, তখন দেখতে খুব সুন্দর লাগবে আরও। আর ঠিক যেরকমটি আপনাদেরকে বলছিলাম, এখানে দেখুন এই যে আলপনা যে দেওয়া হবে তার জন্য এখানে কাজকর্ম চলছে। আর উপরটা যদি আপনাদেরকে দেখাই, ঠিক এরকম। আর চাকাগুলো দেখুন কতটা বড়। এই যে খোপ খোপের মতন অংশগুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা জায়গাতেই কলকার কাজ হবে, আলপনা আঁকা হবে। আর সামনের দিকেও দেখতে পাচ্ছেন, এখানেও এরকম আলপনার কাজ করা হবে। কত সুন্দর দেখতে লাগছে। দেখুন উপরে রং করা হচ্ছে।
আচ্ছা, ছোট্ট একটা ইনফরমেশান আপনাদেরকে জানিয়ে রাখি, 1730 সালে স্বামী মধুসূদনানন্দ এই রথ প্রচলন করেছিলেন। এই রথের উচ্চতা হচ্ছে টোটাল 36 ফুট, টোটাল 16টি চাকা রয়েছে এবং নবরত্ন বিশিষ্ট এই রথ। ভারতবর্ষের চতুর্থ প্রাচীনতম এই রথ গুপ্তিপাড়াতেই রয়েছে। তাহলে চলুন এবার বৃন্দাবন চন্দ্র মন্দিরে যাওয়া যাক। ভিডিওটা আপনারা কন্টিনিউ দেখতে থাকুন আর লাইক করতে কিন্তু একদম ভুলবেন না ভিডিওটিকে। রথ দর্শন করার পরে এই যে স্নান মঞ্চটা রয়েছে তার পাশ দিয়েই একটা রাস্তা চলে গেছে। এই রাস্তা দিয়ে আপনাদেরকে যেতে হবে এই মঠের ভিতরে ঢোকার জন্য। আর এই যে দেখতে পাচ্ছেন গেট তো বন্ধ রয়েছে, সামনে আর একটা গেট রয়েছে, সেই গেট দিয়ে আমি ঢুকবো। ওই যে সামনে একটা গেট আপনাদেরকে দেখালাম, এদিক থেকেও ঢোকার একটা রাস্তা রয়েছে, আপনারা এই গেট দিয়ে ভিতরে ঢুকবেন। সবার আগে দূর দিয়ে দেখাই চারিপাশের পরিবেশ, তারপরে এক এক করে সমস্ত মন্দির দর্শন করাবো। মন্দিরের ভিতরে যখন আপনারা আসবেন সবার আগে নজর কাড়বে এই গাছটা। দেখুন কত সুন্দর এই গাছ, চারিদিকে নানান গাছপালায় ভরপুর। আর দেখতে পাচ্ছি আমি ডান দিকে দুটো বসার জায়গা রয়েছে, আপনারা চাইলে এখানে বিশ্রাম করতে পারেন। সব থেকে বড় ব্যাপার কি বলুন তো, এখানে না প্রত্যেক কটা যে মন্দির রয়েছে একটাই সিঁড়ি, আপনারা এই সিঁড়ি দিয়ে উঠবেন। তারপরে দেখতে পাচ্ছেন পর এরকম সিঁড়ি রয়েছে, ওই ইটের সাঁকোর মতন করা রয়েছে, এই সাঁকোর উপর দিয়ে আপনাদেরকে মন্দিরগুলো দর্শন করতে হবে। এ পাশেও যাওয়ার জায়গা রয়েছে, এখানে আমি পরে যাব। সবার আগে চলুন মন্দিরগুলো দর্শন করিয়ে দিই আপনাদেরকে, তার কারণ আকাশের অবস্থা ভালো না, যখন তখন বৃষ্টি নামতে পারে। আর জুতো কি এখানেই খুলতে হবে, তাই তো? আচ্ছা, আর জুতো কিন্তু এখানেই খুলতে হবে, এখানে খুলে তারপরে মন্দিরগুলো এক এক করে দর্শন করতে পারবেন। এই রয়েছে কৃষ্ণচন্দ্র মন্দির, নানান মন্দির রয়েছে, কিন্তু কৃষ্ণচন্দ্র মন্দিরের দরজা আমি দেখতে পাচ্ছি বন্ধ রয়েছে। এই যে মন্দিরগুলো রয়েছে, এখানে 4টে মন্দির রয়েছে, প্রত্যেক কটা মন্দিরকে মাঝখানে রেখে আপনারা কিন্তু প্রদক্ষিণও করতে পারবেন। এত সুন্দরভাবে মন্দিরগুলো তৈরি করেছে। আর যেরমটি আপনাদেরকে বললাম, একটা মাত্র সিঁড়ি রয়েছে, তারপরে সম্পূর্ণটাই ইটের সাঁকো। সেই ইটের সাঁকোর উপর দিয়ে প্রত্যেক কটা মন্দিরে আপনাদেরকে যেতে হবে। কি দারুণ ব্যাপার, খুব ভালো লাগছে দেখে। আপনারা এপাশ দিয়ে প্রদক্ষিণ করতে পারবেন এবং এপাশ দিয়ে বেরাতে পারবেন। আর এপাশেও দেখতে পাচ্ছি, আচ্ছা ওদিকে গেট বন্ধ, এদিকে খোলা আছে, আমরা একটু ভুল হয়েছে। তো যাই হোক, প্রত্যেক কটা মন্দিরে আপনারা টেরাকোটার কাজ একদম ভালোভাবে বুঝতে পারবেন। দেখুন কত সুন্দর দেখতে লাগছে চারিপাশের ওয়েদার, চারিপাশে এই যে মন্দির রয়েছে 4টে মন্দির, অপরূপ সুন্দর, অপরূপ সুন্দর। সবার প্রথমে আপনাদেরকে দর্শন করাবো এই কৃষ্ণচন্দ্র মন্দিরের। श्वेत दीवारों में शांति का वास है, हर कण में तेरा ही आभास है। मन मेरा अब तुझ में खो जाए, होठों पे बस तेरा नाम आए, जय राधा माधव। এই যেই ইটের সাঁকোর কথা আমি আপনাদেরকে বলছিলাম, এই যে দেখতে পাচ্ছেন এই রয়েছে ইটের সাঁকো। এই ইটের সাঁকো পেরিয়েই প্রত্যেক কটা মন্দির আপনাদেরকে যেতে হবে। ওখানে একটা ইটের সাঁকো রয়েছে, এদিকে দেখতে পাচ্ছেন এদিকে একটা ইটের সাঁকো রয়েছে। এরকমভাবে ইটের সাঁকোগুলো পেরিয়েই প্রত্যেক কটা মন্দির আমি এখন দর্শন করব। কৃষ্ণচন্দ্র মন্দির দর্শন করার পর এপাশের মন্দিরে আমি পরে যাব, তার আগে আমি এই দিকের মন্দিরে যাই। সেই জন্য আমাকে ব্যবহার করতে হবে এই ইটের সাঁকো, সুন্দর সাঁকো। আর অবশ্যই এই বর্ষাকালে আসলে আপনারা কিন্তু পা টিপে টিপে হাঁটবেন, প্রচণ্ড পেছল রয়েছে। আর এই ফুল গাছটা দেখুন, এই ফুল গাছটাও কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে। চলুন এই দিকে কি মন্দির রয়েছে সেটা একবার আপনাদেরকে দর্শন করিয়ে দিই। এখানে কত সুন্দর সুন্দর মূর্তি রাখা রয়েছে। যখন এই যে রথ আপনাদেরকে দেখালাম, এই রথ যখন বেরাবে এই সুন্দর সুন্দর মূর্তিগুলো কিন্তু রথের সামনেই থাকবে, রথের সামনে আশেপাশে থাকবে। একদম সদ্য রং করা হয়েছে, পরিষ্কার একদম বোঝাই যাচ্ছে। যদি আপনারা রথের দিন এসে থাকেন, প্রত্যেক কটা মূর্তি এরকমভাবে রং করা হয়েছে। চলুন একবার প্রদক্ষিণ করি।
মন্দিরের সামনের দিয়ে একবার দর্শন করিয়ে দিই। এবার আমি যাব এই মন্দিরটায়, তো চলুন সামনের দিকে যাওয়া যাক। আর এখানেও যাওয়ার জন্য এরকম সুন্দর ইটের সাঁকো রয়েছে। সবার আগে যদি আমি দেখাই দূর দিয়ে, দেখুন যেটার কথা আমি বলছিলাম, কত সুন্দর সেই টেরাকোটার গাছ, কিন্তু এখন আর সেরকমভাবে চোখে আপনাদের পড়বে না। কালের নিয়মে সবই আস্তে আস্তে ধ্বংসের পথে। श्वेत दीवारों में शांति का वास है, हर कण में तेरा ही आभास है। मन मेरा अब तुझ में खो जाए, होठों पे बस तेरा नाम आए। जय राधा माधव जय कुंज बिहारी, जय राधा माधव जय गिरिवरधारी। এই যে পিছনে যে আপনারা বেদি দেখতে পাচ্ছেন, এখানেই জগন্নাথ দেব, বলভদ্র এবং দেবী সুভদ্রা থাকেন। তো যেহেতু স্নান যাত্রা হয়ে গেছে, সেই জন্য জগন্নাথ মহাপ্রভু, দেবী সুভদ্রা এবং বলভদ্রকে সরিয়ে রাখা হয়েছে। কত সুন্দর যে লাগছে আপনাদের বলে বোঝাতে পারবো না। আর এই দিকটা দেখুন, এখানে কত সুন্দর ছবি আঁকা রয়েছে। উপরটা যদি আপনাদেরকে দেখাই, কি অপরূপ সুন্দর। চলুন এবার এপাশের মন্দির দর্শন করা যাক। আর ঝিরিঝিরি বৃষ্টিও ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এপাশের বাগানটা দেখুন কত সুন্দর দেখতে লাগছে, একদম নিরিবিলি, চিৎকার চেঁচামেচির কোনো আওয়াজ নেই। আপনারা যদি এখানে এসে বসেন, এত ভালো লাগবে আপনাদের বলে বোঝাতে পারবো না। আর তার থেকে বেশি দারুণ এই সিঁড়িগুলো লাগছে, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। চলুন তাহলে এই ইটের সাঁকো দিয়ে এপাশের মন্দিরে যাওয়া যাক। চলে আসলাম রামচন্দ্র মন্দিরে। রাম, লক্ষ্মণ এবং মা সীতা রয়েছেন। আর এইদিকে দেখতে পাচ্ছেন, এই রয়েছে বজরংবলীর বিগ্রহ। আর ভেতরটা সম্পূর্ণ অন্ধকার, তাই আপনাদেরকে ঠিকঠাকভাবে দর্শন করাতে পারছি না। এই মন্দিরের টেরাকোটার কাজটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই, দেখুন একবার। এই দরজাগুলো দেখতে পাচ্ছেন, সেই আগেকার সময় তো ঠিক এরকম ধরনের দরজাই দেখা যেত, এরকম সরু সরু, খুব সুন্দর। পরপর 4টে মন্দির আমি আপনাদেরকে দর্শন করালাম। আর দুঃখের বিষয় এই যে, যেহেতু জগন্নাথ দেবের স্নানযাত্রা হয়ে গেছে, তো সেক্ষেত্রে আমি জগন্নাথ মহাপ্রভু, বলভদ্র এবং দেবী সুভদ্রাকে দর্শন করাতে পারলাম না। আপনারা চেষ্টা করবেন রথের দিন আসার। আর আরেকটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি, এখানে অর্থাৎ গুপ্তিপাড়াতে রথযাত্রার থেকেও কিন্তু বেশি জাঁকজমক করে পালন করা হয় উল্টো রথ। তার কারণ
জগন্নাথ মহাপ্রভু যখন মাসির বাড়িতে থাকে তখন ভান্ডার লুট নামে একটা উৎসব হয়ে থাকে। সেই উৎসবটা খুব জাঁকজমক করে পালন করা হয়। রথযাত্রা তো ভালোভাবে পালন করা হয়, আরও বেশি ভালো লাগবে যদি আপনারা উল্টো রথের দিনকে আসেন। ভান্ডার লুট উৎসবটাও দেখতে পারবেন এবং উল্টো রথও দেখতে পারবেন। আর এখানে ওই জগন্নাথ মহাপ্রভুকে বাড়িতে আনার জন্য শুনেছি 400রও বেশি মালসা নাকি জগন্নাথ মহাপ্রভুকে অর্পণ করা হয়, ভোগ নিবেদন করা হয় আর কি। তারপরে ভক্তদের মাঝখানে সেই ভোগ বিতরণ করা হয়। তো চেষ্টা করবেন রথের দিন আসার, আর যদি না হয় উল্টো রথের দিনও আসতে পারেন। আপনাদের দেখবেন খুব ভালো লাগবে খুব। এই যে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে 4টে মন্দির দেখালাম, আপনারা যখন এই সামনের বাগানটাতে আসবেন, মানে ফাঁকা জায়গাটাতে, এত ভালো লাগবে। চারিদিকে এরকম ফুল গাছ রয়েছে, এপাশে ফুল গাছ দেখুন, চারিদিকে ছোট ছোট কত সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে। এত ভালো লাগছে দেখতে, দারুণ লাগছে, দারুণ। আর সামনে পুরোহিত মশাই দেখতে পাচ্ছি ওই তুলসী পাতা নিচ্ছে আর কি। খুব সুন্দর সুন্দর এরকম ফুল গাছ রয়েছে। আচ্ছা, এবার চলুন এই মন্দিরে যে ভোগ প্রসাদ রান্না হয় সেটাও একবার আপনাদেরকে দেখিয়ে দিই। কত সুন্দর দেখতে লাগছে দেখুন একবার। এই যে সামনে রয়েছে, সম্ভবত একটা গোশালাও আছে। এবার সামনে না গেলে বোঝা যাবে না। এপাশেও দেখুন এরকম সুন্দর সুন্দর গাছ রয়েছে। টগর ফুল গাছ সবথেকে বেশি আমার নজরে পড়ছে। এইমাত্র যে দাদা ঝাঁট দিচ্ছিলেন, পয় পরিষ্কার করছিলেন মন্দির, সেই দাদাই বললো যে এখানেই ভোগ প্রসাদ রান্না হয়ে থাকে। কিন্তু কোথায় হয় আমার ঠিকঠাক জানা নেই, কিন্তু বললো এখানেই ভোগ প্রসাদ রান্না হয়। আর দূরে দেখতে পাচ্ছি বাঁশবন রয়েছে। আচ্ছা দাদা, এই পাখাগুলো কি রথের জন্যই সব তৈরি হচ্ছে নাকি? কোথায় লাগানো হবে একটু বলবেন? আচ্ছা, এটা কিসের মণ্ডপ হচ্ছে এখানে? আচ্ছা আচ্ছা, আর এখানেই কি ভোগ প্রসাদ রান্না হয় নাকি মন্দিরের? আচ্ছা, আর আমি যে পিছনে যে মালসাগুলো দেখতে পাচ্ছি, এটা কি ভোগ প্রসাদের জন্য? এটা রথের দিন এখানেই তৈরি হবে, তাই তো? আচ্ছা, উল্টো রথের দিন এখানেও হবে। আচ্ছা, এই যে সম্পূর্ণ যে কাঠের কাজগুলো হচ্ছে সব ওই রথের জন্যই? বাহ, এই দাদারা রথ বানানোর জন্যই এই কাঠের কাজ করছে আর কি। আর দেখতে পাচ্ছেন দূরে কত মোটা মোটা দড়ি, এই দড়ি দিয়েই রথ টানা হবে। আর এই দিকটা যদি আপনাদেরকে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন সরু সরু বাঁশের মতন এখানে ঝান্ডা লাগানো হবে। আর ওই দূরে দেখতে পাচ্ছেন দুটো ঘোড়া লাগানো রয়েছে, মানে রাখা রয়েছে আর কি দুটো ঘোড়া। এই ঘোড়া দিয়েই রথটা টানা হবে। আর ওই যে দূরে দেখা যায় রামচন্দ্রের মন্দির, মাইক লাগানো রয়েছে, খুব সুন্দর জায়গা। ধন্যবাদ দাদা। তাহলে এবার আমি বিদায় নিচ্ছি এই বৃন্দাবনচন্দ্র মঠ থেকে অথবা জগন্নাথ দেবের মন্দির থেকে। তো এর পরের গন্তব্যে আমি চলে যাব। এর পরের গন্তব্য কিন্তু আমার মাসির বাড়িতে নয়, এর পরের গন্তব্য হচ্ছে আগে কালী মন্দির। দারুণ একটি অসাধারণ এবং খুব প্রাচীন একটি কালী মন্দির রয়েছে, সেই কালী মন্দিরে যাব। সেখানে আমি শুনেছি যে পঞ্চমুণ্ডির আসনও রয়েছে, সব এক এক করে আপনাদেরকে দর্শন করিয়ে দেবো। তো কালী মন্দির দর্শন হওয়ার পর তারপরে সবার শেষে যাব হচ্ছে মাসির বাড়িতে। চলুন তাহলে যাওয়া যাক। এবার দূরে দেখতে পাচ্ছেন ওই যে রথটা দেখালাম, একদম আমি সোজা চলে আসলাম। মাত্র 5 মিনিট হাঁটলাম। 5 মিনিট হেঁটেই আমি এখন চলে এসেছি দেশ কালীমাতা মন্দিরে। এই যে দেখতে পাচ্ছেন, এই মন্দিরের কথাই কিন্তু আমি বলছিলাম, অনেক প্রাচীন একটি মন্দির। চলুন এবার মন্দিরের ভিতরে যাই আর মায়ের বিগ্রহ আপনাদের সামনে দর্শন করিয়ে দিই। আর দেখতে পাচ্ছেন এই অশ্বত্থ গাছ রয়েছে, অনেক বহু বছর পুরনো এই অশ্বত্থ গাছ। আচ্ছা, মায়ের মন্দিরে তো যাব, তার আগে অর্থাৎ বাদিকে আমি দেখতে পারলাম যে মহাদেবের একটা বিগ্রহ রয়েছে, শিবলিঙ্গ রয়েছে, দেখতে পাচ্ছেন কোষ্ঠী পাথর দ্বারা নির্মিত। আর সবাই এই বাইরেই ধূপকাঠি মোমবাতি ধরিয়েছে। একটু সামনের দিয়ে আমি দর্শন করিয়ে দিই আপনাদেরকে। এই রয়েছে মায়ের মন্দির। মায়ের মন্দিরের একদম সোজাসুজিই রয়েছে এই শিবলিঙ্গ। পরপর দুটো শিবলিঙ্গ আপনারা দেখতে পাচ্ছেন, এপাশে রয়েছে একটা শিবলিঙ্গ এবং ওপাশে রয়েছে, দুটোই কোষ্ঠী পাথর দ্বারা নির্মিত। আর এই মন্দিরের, মহাদেবের মন্দিরের একদম সোজাসুজি আপনারা দেখতে পারবেন এই রয়েছে দেশ কালীমাতা মন্দির। এই যে দেশ কালীমাতা মন্দির রয়েছে তার ঠিক এক সাইডে অর্থাৎ ডান দিকে যদি আমি দেখাই, ওই যে দূরে দেখতে পাচ্ছেন গুপ্তিপাড়ার অত্যন্ত প্রাচীন সেই সেনবাড়ি, পুরো একদম ধ্বংসাবশেষ অবস্থাতেই রয়েছে। এখানে কেউ আর থাকে না। আমি টোটো করে যখন যাচ্ছিলাম দেখতে পাচ্ছি যে নিচে স্থানীয় বাসিন্দারা কয়েকজন বসে রয়েছে।
এই বাড়িরও অনেক ইতিহাস লুকিয়ে রয়েছে, এই সেন বাড়ি। এটা আমি যাওয়ার সময় একবার আপনাদের এক ঝলক দেখিয়ে দেবো। তার আগে চলুন সামনের দিয়ে মায়ের বিগ্রহটা দর্শন করিয়ে দিই। আর এই যে মায়ের যে বিগ্রহ আমি আপনাদেরকে দর্শন করাবো, তার আগেই দেখতে পাচ্ছেন এই রয়েছে ছোট্টখাটো একটা নাট মন্দির। এখানেই কীর্তন এবং ভক্তবৃন্দ যারা আসে সকলে এখানেই বসে। আর সামনেই রয়েছে মায়ের বিগ্রহ। চলুন উপাস দিয়ে যেতে হবে। আর দেখতে পাচ্ছি এখানে সবাই ওই ঢিল বেঁধেছে যাতে মনস্কামনা পূরণ হয়। এই মন্দিরের প্রতিষ্ঠা আনুমানিক 450 থেকে 500 বছরের আগে। তো তখন পঞ্চম দণ্ডির আমল, তিনি এইখানে দিয়ে যাচ্ছিলেন, যার পথে দেখেন যে এই বন জঙ্গলের মধ্য থেকে কে যেন তাকে ডাকছে। তা তখনকার দণ্ডী মহারাজরা এটাই বিশ্বাস করত যে মারলেও ভগবান, বাঁচালেও ভগবান, এছাড়া এর মাঝে আর কেউ নেই। তো তিনি ভেতরে এসে জিজ্ঞাসা করে, তুমি কে, কেন আমাকে ডাকছো? তখন বলেন যে আমি মা দেশকালী, এখানে আমার প্রতিষ্ঠান আছে, তুই আমাকে পুজো কর। তা বলাতে বলে তাহলে কীভাবে পুজো করব? তিনি নির্দেশ দেন যে পুজোর দিনই আমার মূর্তি আসবে, ওই রাতেই পুজো হবে, ওই রাতেই বিসর্জন হবে, বাদবাকি সারা বছর এইভাবে পটের ওপর পুজো হবে। যে চালচিত্রটা আছে তার ওপরই মায়ের রূপ কল্পনা করে পুজো হবে। সেই নির্দেশ অনুযায়ী এখনও পর্যন্ত ওই কালী পুজোর দিন রাতেই মূর্তি আনা হয়, ওই রাতেই পুজো, ওই রাতেই বিসর্জন। এবং এখনও পর্যন্ত গঙ্গা ভাঙতে ভাঙতে অনেক দূরে চলে গেছে, কিন্তু মায়ের বিষয়, এই মা দেশকালী আর মা বিষ্ণুবাসিনীর ভাসান এই পুরনো গঙ্গাতে এই খালেই হয়। এই হচ্ছে ইতিহাস। সপ্তর্ষি তালুকদার। এই যে দেশকালী মন্দির আমি আপনাদেরকে দেখালাম, এই মন্দির হচ্ছে নবরত্ন বিশিষ্ট। আর সামনে দেখতে পাচ্ছেন এখানে পাঠা বলি দেওয়া হয়, সম্ভবত কালী পুজোর দিনই দেওয়া হয়ে থাকে। আর এই যে বাবা ভোলানাথের যে মন্দির রয়েছে তার ঠিক অপোজিটই দেখতে পারবেন এই রয়েছে শীতলা মায়ের মন্দির, কিন্তু বিগ্রহ নেই কেন আমি ঠিক জানি না, বলতে পারবো না। পুরোহিত মশাই তো সেই বিষয়ে কিছু বললেন না। তো এখানেই সবাই দেখছি ধূপকাঠি মোমবাতি ইত্যাদি এখানেই জ্বালিয়েছে। তো খুব সুন্দর পরিবেশে এই মন্দির, আপনারাও আসবেন, এসে ঘুরে যাবেন, নিশ্চয়ই ভালো লাগবে। আচ্ছা, আরও একটা ছোটোখাটো ইনফরমেশান আপনাদের জন্য। এই গুপ্তিপাড়া সবার প্রথম নাম ছিল গুপ্ত বৃন্দাবন পল্লী, তারপরে নাম হয় গুপ্তপল্লী এবং সবার শেষে নাম হয় গুপ্তিপাড়া। আর এই গুপ্তিপাড়াতেই কিন্তু সবার প্রথম বারোয়ারি দুর্গা উৎসব চালু হয়। আনুমানিক 1761 সালে 12 জন বন্ধুবান্ধব মিলে চাঁদা তুলে এখানে দুর্গা উৎসব শুরু করেছিল। আবার অনেকের মতে 1790 সালে এই দুর্গা উৎসব চালু হয়েছিল। তো আমার সঠিক জানা নেই, আপনাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যে কত সালে এই গুপ্তিপাড়াতে দুর্গা উৎসব চালু হয়েছিল। আবার অনেকে বলে থাকে নাকি ভবানীপুরেও সবার প্রথম দুর্গা উৎসব চালু হয়েছিল। তো যদি আপনারা কেউ জেনে থাকেন কমেন্ট করে জানাতেই পারেন। দেশকালী মায়ের মন্দির তো আপনাদেরকে দর্শন করিয়ে দিলাম, একদম ঢিলছোড়া দূরত্বেই রয়েছে সেনবাড়ি। তো চলুন সেটা একবার দূর থেকে আপনাদেরকে দেখিয়ে দিই। আর এই সেনবাড়ি দেখার পর আমি চলে যাব হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়িতে। তো ভিডিওটা আপনারা কন্টিনিউ দেখতে থাকুন এবং লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। এই যে দূরে সোজা দেখতে পাচ্ছেন, দেখিয়েছিলাম সেই জগন্নাথ দেবের রথ। আর এই রয়েছে দেশকালী মায়ের মন্দির। এই যে চূড়াটা আপনারা দেখতে পাচ্ছেন দেশকালী মায়ের মন্দিরের, তার থেকে ঢিলছোড়া দূরত্বেই রয়েছে এই সেনবাড়ি। দেখতে পাচ্ছেন বাড়ির কি অবস্থা। আমি আর বাড়ির সামনে যাব না, আমি দূর থেকেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, তো সামনে গিয়ে কোনো কাজ নেই, উপরে তো কেউ থাকে না। আর নিচে দেখতে পাচ্ছি এই স্থানীয় কিছু বাসিন্দারা রয়েছে যারা এই নিচের একটা ঘরের মধ্যে রয়েছে। কি ভয়ানক অবস্থা দেখুন। আর পিছনটা যদি আপনাদেরকে দেখাই, পিছনটা পুরোটাই এই ফাঁকা জমি রয়েছে। রাত্রিবেলা কিন্তু বেশ গা ছমছমে একটা ব্যাপার, কারণ দিনের বেলাতেই পিছনটা দূর দিয়ে দেখলাম একদমই ফাঁকা, কোনো লোকই নেই। আর রাত্রির হলে তো কোনো কথাই বলা যাবে না। তো যাই হোক, আপনারা যখন ঘুরতে আসবেন পরপর এই মন্দিরগুলো, তারপরে আপনার এই সেনবাড়ি পরপর পড়বে, আপনারা দেখে নিতে পারেন, পায়ে হেঁটেই আপনাদের ঘোরা হয়ে যাবে। আর ইতিমধ্যে বৃষ্টি চালু হয়ে গেছে, ছাতাও আমি খুলে নিয়েছি।
আর এই যে সেনবাড়ির মেন গেট হচ্ছে এইখানে, এই যে গেট দিয়ে ঢুকবেন, ঢুকেই এই যে সামনে সেনবাড়ি। চলুন এবার জগন্নাথ দেবের মাসির বাড়িতে যাওয়া যাক। আচ্ছা, দরকারি আর একটা তথ্য আপনাদেরকে দেওয়ার আছে। আপনারা গুপ্তিপাড়া স্টেশনে নামলেন, নামার পর এই বৃন্দাবন চন্দ্র মন্দিরে চলে আসলেন অথবা জগন্নাথ দেবের মন্দিরে চলে আসলেন। আসার পর মন্দির ঘুরলেন, ঘোরার পর আপনারা কি করবেন, দেশকালী মায়ের মন্দিরে চলে আসবেন। এর জন্য কিন্তু কোনো টোটো রিজার্ভ করার বা টোটো ভাড়া করার দরকার নেই। মাত্র 5 মিনিট পায়ে হেঁটেই আপনারা চলে আসতে পারবেন এই দেশকালী মায়ের মন্দিরে। দেশকালী মায়ের মন্দির দর্শন করার পর একদম ঢিলছড়া দূরত্বেই রয়েছে সেনবাড়ি। সেই সেনবাড়ি দেখলেন, দেখার পর এখন আমি কিন্তু মাসির বাড়িতে চলে এসেছি। আপনারাও মাসির বাড়িতে চলে আসবেন। ওই পায়ে হেঁটে সম্ভবত 10 মিনিট লাগবে, 10 মিনিটও লাগবে না। তো যদি মনে করেন যে না আপনারা হাঁটতে পারছেন না, তো সেক্ষেত্রে ওই পথ চলতি দেখবেন অনেক টোটো আপনারা পেয়ে যাবেন। 10 টাকার বিনিময়ে এই মাসির বাড়িতে আপনারা চলে আসতে পারবেন। তাহলে চলুন এবার মাসির বাড়ির ভিতরে যাই, দেখি কি তথ্য আপনাদের সামনে তুলে ধরতে পারি। তো আমি এই রাস্তা দিয়ে হেঁটে আসলাম, 10 মিনিটের মতন সময় লাগলো আমার হেঁটে আসতে। হেঁটে এসেই আমার ডান দিকে পড়লো, এই রয়েছে জগন্নাথ দেবের মাসির বাড়ি। আর সামনের দিকটা যদি আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন প্যান্ডেল করা হয়েছে, তার কারণ উল্টো রথের দিন এখানে ভান্ডার লুট যে উৎসব পালন করা হয়। প্রচুর লাখো লাখো দর্শনার্থী আসে অনেক দূর থেকে। তো আপনারা আসবেন, নিশ্চয়ই ভালো লাগবে। তো এবার আমি যাই মাসির বাড়ির ভিতরে, আর গিয়ে দেখি কি তুলে ধরতে পারি। আর মাসির বাড়িতে যে যাব, উপরে দেখুন কত সুন্দর নানান বিগ্রহ উপরে ছবির মাধ্যমে ফুটিয়ে তুলেছে, দারুণ লাগছে, দারুণ। আর নাট মন্দিরটা কতটা বড় শুধু দেখুন। তো মাসির বাড়ির ভিতরে আমি প্রবেশ করলাম, আর দূর দিয়ে যদি দেখাই, নিচটা এরকম শ্বেত পাথরের মোজাক করা রয়েছে, সাদা কালারের মার্বেল, আর উপরে রয়েছে এরকম পাখা। আর পুরোহিত মশাই তো এখন নেই, আমি পিছনে এক দোকানে দাদাকে জিজ্ঞাসা করলাম। আর ও যে দূরে দেখা যায়, আপনারা দেখতে পারবেন না, তো আমি খালি চোখে দেখতে পাচ্ছি। তো ওপাশ দিয়ে তো আপনাদেরকে দেখালাম, আর এখানেও দেখতে পাচ্ছি আরও একটা গেট রয়েছে, আর এপাশ দিয়ে কিছুই দেখা যাবে না। আপনারা উল্টো রথের দিন আসলে এই জায়গার রূপ অন্যরকম দেখতে পারবেন, পুরো পাল্টে যাবে। দেখুন এই মাসির বাড়িতে তো আসলাম, সেরকম দেখানোর কিছুই নেই, কিন্তু যদি আপনারা উল্টো রথের দিন আসেন, এই জায়গার রূপ টোটালি পাল্টে যাবে, চিনতেই পারবেন না, এত লোকের ভিড়। তো একটা আলাদাই ব্যাপার। আপনারা এসে ঘুরে যান উল্টো রথের দিন অথবা রথযাত্রার দিন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। সবাই তো আর ওই পুরীতে যেতে পারে না, কারণ টিকিটের সমস্যা তো লেগেই থাকে, আর ছুটি পাওয়া হচ্ছে সবথেকে বড় ব্যাপার। তো যাই হোক, আপনারা একদিনের ছুটি নিয়ে এই সমস্ত জায়গা ঘুরে যেতেই পারেন। গুপ্তিপাড়ায় আরও নানান জায়গা রয়েছে কিন্তু দেখার। তো যাই হোক, ভিডিওটা এত পর্যন্তই রাখলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, এবং চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভ্রমণের গল্পে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই আমার সঙ্গে থাকবেন। আর দেখতে থাকুন সঙ্গীতা অভিজিৎ ব্লগ।